7 বছর পর বিএনপির বর্ধিত সভা, সংসদ ভবনের এলডি হলে নেতারা। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন, দলের কাছে প্রত্যাশা তুলে ধরবেন তৃণমূলের নেতারা। নতুন ছাত্র সংগঠনের কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসন্তোষ, সমস্যার সমাধানে দিনব্যাপী বিক্ষোভের ঘোষণা। দাবি না মানলে কাল ঢাকা ব্লকেট কর্মসূচি। রাতের ঢাকায় যৌথ বাহিনীর টহল, মোড়ে মোড়ে তল্লাশি। নগরবাসীর সহযোগিতা চাইলেন বিএনপির ডিবি প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। সংসদ ভবনের এলডি হলে যোগ দিয়েছেন সারা দেশের নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। 7 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। রাজধানীর যে সংসদ ভবনের এলডি হল রয়েছে, এলডি হল এবং তার সংলগ্ন যে মাঠটি রয়েছে সেখানে তারা বিএনপি আজকে বর্ধিত সভা করছে, যেখানে বিএনপির শীর্ষ নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন, অর্থাৎ নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তারা তো সঙ্গে রয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কি নির্বাহী কমিটির সদস্য ছাড়াও যারা 2018 সালের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মনোনয়ন কিনেছিলেন, দল থেকে যে মনোনয়ন পেয়েছিলেন এবং সমর্থক ছিলেন, তারা কিন্তু আজকে এই সভায় এসে পৌঁছেছেন এবং অনেকে আসছেন। ইতিমধ্যে সকাল 10টায় এই গত 15-16 বছরে যে আন্দোলনে যে শহীদ হয়েছেন বিএনপি নেতাকর্মীরা, তাদের আত্মার রোহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাবের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং সেখানে তার কিছুক্ষণ পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি স্বাগত বক্তব্য রাখবেন এবং এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্য রাখবেন, উদ্বোধনী বক্তব্য রাখবেন। প্রথম সেশনে আসলে সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকের কার্যক্রমটি শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে যে সেশন, দ্বিতীয় সেশনে কিন্তু নেতাকর্মীদের সঙ্গে হাইকমান্ডের সঙ্গে তাদের সাথে তার মতবিনিময় হবে এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলি আসবে। বিশেষ করে আজকের এই বর্ধিত সভা কেন ডাকা হয়েছে বা বিশেষ করে এই বিষয়ে যদি বলতে চাই, আপনারা জানেন যে 2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ বর্ধিত সভা করেছিল বিএনপি, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সভাপতিত্ব করেছিলেন। ঠিক তার 4 দিনের মাথায় কিন্তু বেগম জিয়াকে জেলে যেতে হয়েছিল। দুর্নীতির 2 মামলা যে তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং তিনি কিন্তু তাকে সাজা করতে হয়েছিল, সেখানে তাকে জেলে যেতে হয়েছিল। তারপরে কিন্তু কোনো আর বর্ধিত সভা হয়নি। তারপরে কিন্তু আর কোনো সভা কিন্তু তারা করতে পারেনি এই বিএনপি। এবং সবশেষ আজকে যখন এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিছু বার্তা আসলে থাকবে দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের কাছ থেকে, যেটা আমরা জানতে পেরেছি। মূলত দেশে যে ধরনের সংকট তৈরি হচ্ছে বা যে ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলি সংকট কাটানোর জন্য বিএনপি নেতাকর্মী আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেই ধরনের বার্তা দলের হাইকমান্ড থেকে দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে নানাভাবে, সেগুলো কিন্তু সেই অপপ্রচারকে কীভাবে প্রতিরোধ করা যায় এবং সেটা কীভাবে মোকাবেলা করা যায়, সেটি কিন্তু বলা যায় যে সেটিও বার্তা কিন্তু থাকছে। আর এছাড়া আজকের এই বর্ধিত সভা মূলত নির্বাচনমুখী একটি সভা বলে আমরা জানতে পেরেছি। আমরা জানেন যে ইতিমধ্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই বর্ধিত সভায় এবং সেখানে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি মহাসচিব কিন্তু কিছুক্ষণের মধ্যে তার স্বাগত বক্তব্য রাখবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরপরেই আসলে মূলত স্বাগত বক্তব্য শেষে এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্য রাখবেন। প্রথম সেশনে কিন্তু এটি কিন্তু এখন মধ্যে কার্যক্রম। তো এই ছিল আমার কাছে রাজধানীর সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের এলডি হল থেকে। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংকট নিরসনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি মানা না হলে 28 ফেব্রুয়ারি পালিত হবে ঢাকা ব্লকেট কর্মসূচি। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন হয়নি অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বঞ্চিত হচ্ছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা শেষমেশ গড়ায় রাত পর্যন্ত। বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির কথা। যারা আমাদের বন্ধুদের উপর, ভাইদের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্র সংগঠনের যে রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্সটা যেন নিশ্চিত থাকে। দাবি পূরণের কোনো দৃশ্যমান আশ্বাস না দেয়, তাহলে 28 তারিখে আমরা সারা দেশে ঢাকা ব্লকেটের ডাক দিব। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন উল্লেখ করে হাতাহাতির নিন্দা জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের একটা অংশ। আপনারা যদি কোনো ছাত্র সংগঠন বা যাই করবেন না কেন, দেশের পলিসি নিয়ে যেই কাজ করবেন না কেন, আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন সেমভাবে ওই কাজগুলো যেন থাকে। সম্মিলিতভাবে হাসিনা পতনের এক দফা আন্দোলন করা সহযোদ্ধাদের সঙ্গে বিবাদ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে দ্রুত সমস্যা সমাধানেও দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ দমনে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএমপির ডিবি প্রধান। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে রাজধানীর গুলশান, উত্তরা, আবদুল্লাপুর, কমলাপুর সহ বেশ কয়েকটি এলাকায় চলছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজেপির যৌথ তৎপরতা। চেকপোস্ট বলেন, পেট্রোল, ফুড পেট্রোল, আমাদের মোটর সাইকেলের টহল, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের টহল, সেনাবাহিনী টহল, যা যা করণীয় নগরবাসী, র্যাব ফোর্সেস আছে, সব কিছু নিরাপত্তার জন্য যা যা করণীয়, নগরবাসী যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ তা করে যাব। সন্ত্রাসী যেই হোক, সে যদি যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। জনগণের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি জানান, বিভিন্ন পয়েন্টে ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। চলমান যৌথ অভিযান কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। এদিকে দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। তাদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা অবনতি করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামের জাতীয় পরিচয়পত্র সংশোধনে ভোগান্তি নিত্যসঙ্গী। অনলাইনে আবেদন করে হার্ড কপি নিয়ে বছরের পর বছর ঘুরেও হয়রানি থেকে রেহাই মিলছে না। এখনও 25,000-এর বেশি আবেদন জমা আছে নিষ্পত্তির অপেক্ষায়। সচেতন মহলের অভিযোগ, এর দায় এড়াতে পারে না নির্বাচন কার্যালয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলছেন, অনিয়ম এড়াতে নানা কাগজের যাচাই বাছাই ও তদন্তে সময় লাগছে। আশরাফুল আলম ক্যামেরায়, শফিকুল আলমের প্রতিবেদন। বৃদ্ধা নূর বেগম জাতীয় পরিচয়পত্রে বাবার নাম সংশোধনী নিয়ে বিড়ম্বনা। তার ছেলে আর বউকে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শেষ বয়সেও ঘুরছেন 1 বছর ধরে। পদে পদে ভোগান্তি আর হয়রানি। আমার আইডি সংশোধনের জন্য দেওয়া হয়েছে প্রায় অলমোস্ট 1 ইয়ার, বাট তারা বলছে 6 মান্থ পর আপনারা যোগাযোগ করেন, কিন্তু 6 মান্থ পর আমরা আসছি, এখন বলছে সেটা আমরা জমা রাখছি। একটা জায়গায় একটা শহীদ জন্য 14 বার যাইতে হয়, কিন্তু কাজ হয় না। চট্টগ্রামের বাঁশখালী জাকির হোসেনের জন্ম 1972 সালে হলেও এনআইডিতে আছে 1979, আর চন্দনেশের মোহাম্মদ হোসেনের 1991 সালের পরিবর্তে আসে 1987। তারা দুজনই 8 থেকে 10 ধরনের কাগজপত্রে অনলাইনে আবেদন করেছিলেন। এখন হার্ড কপি নিয়ে দৌড়ঝাঁপ নানা কক্ষে। 6 মাস হয়ে গেছে, এখন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আবেদনপত্রটা আমি করতেছি প্রায় আজকে 4 বছর। এদিকে ভোটার হালনাগাদের কারণে দুর্ভোগ বাড়ছে সেবা গ্রহীতাদের। 13 ধরনের কাগজপত্র জমা দিয়েও নানা জটিলতায় পড়তে হচ্ছে ভুক্তভোগীদের। তবে সুজনের অভিযোগ, ভোগান্তি আর হয়রানির দায় এড়াতে পারে না নির্বাচন সংশ্লিষ্টরা। আমার কাছে
রিপোর্ট আছে 1 বছর 6 মাস 9 মাস ঝুলিয়ে রেখেছে এবং ওখানে লেনদেন করলেই ঠিক করে, সেখানেও দুর্নীতি হচ্ছে, দুর্নীতির কারণে আছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলছেন জেলা উপজেলা ভিত্তিক নতুন আবেদন সংশোধনী সহ 7 ক্যাটাগরির 20 থেকে 25,000 আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। নানা জটিলতা ও অনিয়ম এড়াতেই কাজের ধীরগতি। যে কোনো পরিবর্তনের জন্য আমাদেরকে তদন্তের উপর নির্ভর করতে হয়, তদন্ত রিপোর্ট তৈরি করতে হয়, ওনারা আবার ডকুমেন্টস তৈরি করে সেটাকে সাবমিট করতে হয়, কিছুটা সময় এখানে যায়। এসব বিড়ম্বনার পাশাপাশি প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে 2,500 থেকে 3,000 আবেদন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.2। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে বুধবার রাত 2:55 সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব 346 কিলোমিটার, আর সিলেট থেকে 100 কিলোমিটারের মধ্যে। এর আগে গত মঙ্গলবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সুন্দরবন জুড়ে ফের জলদস্যু আতঙ্ক। প্রথমে মারধর করে পরে মুক্তিপঞ্চে অপহরণ করছে দস্যুরা। তাদের অত্যাচার আর নির্যাতনের ভয়ে পেশা ছাড়ছেন জেলেরা। গত 2 মাসে আশানুরূপ পাশ মারপিট না হওয়ায় বন বিভাগের রাজস্ব আয় কমেছে আশঙ্কাজনক হারে। প্রশাসন বলছে জেলেদের নিরাপত্তা ও সুন্দরবন জলদস্যু মুক্ত করতে কাজ চলছে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাগর ও সুন্দরবনে মাছ আর কাঁকড়া আহরণে জীবন জীবিকা নির্ভর করে কয়েক লাখ মানুষের। সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছেন জেলেরা। 2018 সালে 1 নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা হওয়ায় বেশ ভালোই চলছিল জেলে মহাজনদের জীবন। কিন্তু দীর্ঘ 7 বছর পর আবারও নতুন করে সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে দয়াল, শরীফ, আসাবুর ও মজনু সহ প্রায় 6টি জলদস্যু বাহিনী। বনের মধ্যে জেলে দেখলেই অস্ত্রের মুখে মুক্তিপণ দাবিতে অপহরণ করছে তারা। মুক্তিপণের টাকা না দিলে জেলে বহরে চালায় লুটপাট, হামলা ও মারধর সহ নানা অত্যাচার, নির্যাতন। গত 6 মাসে সাগর ও সুন্দরবনের পূর্ব রেঞ্জ থেকে শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটে। গত 26 জানুয়ারি দুবলাচর থেকে 15 জেলে অপহরণের পর মোটা অঙ্কের বিনিময়ে জিম্মি দশা থেকে 10 জেলে ফিরে আসলেও এখনও 5 জন দস্যুদের জিম্মায়। এর মধ্যে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কয়েক দস্যুকে আটক করা হয়। কিন্তু দস্যু আতঙ্কে অনেকেই সুন্দরবন কেন্দ্রিক পেশা ছেড়ে দিয়েছেন। সুন্দরবনে যাচ্ছি না শুধু ডাকাইতের ভয়তে। সুন্দরবনে যাব, জলদস্যু ধরবে, ধরে মারধর করবে, টাকা দে। কাঁকড়া মাকড়া যা পাইছিলাম সব রেখে দিছে, মারধরও করলো। এই কারণে জঙ্গলে আশা করি আর যাওয়ার ইচ্ছে নাই। জেলেরা বনে না যাওয়ায় আশানুরূপ পাস পারমিট হচ্ছে না বন বিভাগের। মোংলা চাঁদপাই স্টেশনে গত জানুয়ারি মাসে পাস হয়েছে 961টি। ফেব্রুয়ারিতে যা নেমে আসে 384টিতে। এতে রাজস্ব নেমে আসছে 3/1 অংশে। তবে জেলেদের নিরাপদে মাছ আহরণের জন্য সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কাজ চলছে বলে জানালো প্রশাসন। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সবাইকে বিষয়টা অবগত করে যাতে আমরা সবাই সর্বসম্মিলিতভাবে যাতে আমরা সুন্দরবনের পরিবেশ বজায় রাখতে পারি। আমরা দুবলায়, আমরা কয়রাতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি এবং তাদেরকে আটকের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। 2018 সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে 32টি বাহিনীর 328 জন দস্যু, 462টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও 22,504টি গোলা বারুদ সহ আত্মসমর্পণ করেছিল। সময় সংবাদ, মোংলা। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টারের সেন্টারের 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্যে দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। 19তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সকাল 9টার দিকে রাজশাহীর সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধান কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। পরে সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীর সদস্যদের পেশাদার ও সুদক্ষ হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি। এ সময় তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। চিনি উৎপাদনের জন্য চালু হলেও এখন মদ বেচে লাভের মুখ দেখছে চুয়াডাঙ্গার কেরুয়ান কোম্পানি। কাচের বোতলে বিক্রি হওয়া মদের চাহিদা বাড়ায় চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 250 কোটি টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি। আশা বছর শেষে মুনাফা ছাড়াবে 100 কোটি টাকা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
রবার্ট কেরু নামের ব্রিটিশ নাগরিকের উদ্যোগে ১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় গড়ে ওঠে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। স্বাধীনতার পর থেকে এটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। চিনিতে লোকসান হলেও সম্প্রতি মদ বিক্রি করে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে। গেল অর্থ বছরে ৪০০ কোটি টাকা আয়ের ধারাবাহিকতায় চলতি বছর শেষে ভালো মুনাফার আশা তাদের। ডিস্টিলারি বিভাগ থেকেই মূলত বেশি লাভের মুখ দেখা যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বাজারে ইতিমধ্যে প্রায় 2,38,000 বোতল আমরা সরবরাহ করেছি এবং কাস্টমারদেরকে আমরা এর রিভিউ নিয়েছি। অটোমেশনের বোতল কীভাবে প্রোডাক্ট হয় তারা সেটা দেখছে। তারা অটোমেশনে উৎপাদিত লিকারের কোয়ালিটি ভালো বলে আমাদেরকে বলছে। গেল বছরের ২০ ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ অটোমেশন পদ্ধতিতে মদ উৎপাদন শুরু করে। এই পদ্ধতিতে প্রায় ২.৫ লাখ বোতল মদ উৎপাদন হয়েছে। মেশিনের ব্যবহারে উৎপাদন বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। অটোমেশন চালুর কারণে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে এবং আমরা অধিক মুনাফা অর্জন করছি। রেমিটেন্সও বাড়ছে, লভ্যাংশ আমরা তার 5% পাচ্ছি। আমরা ব্যাপক পরিসরে উৎপাদন করে বাজারের চাহিদা পূরণ করতে পারছি খুব অল্প সময়ের মধ্যে। সম্প্রতি কক্সবাজার ও কুয়াকাটায় ২টি মদ বিক্রয় কেন্দ্র চালু করেছে কেরু অ্যান্ড কোম্পানি। চিনি ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, ভিনেগার ও জৈব সার উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পরিকল্পনা এবং প্রস্তুতির অভাবের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আজ পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে এভাবে নিজেদের পক্ষে সাফাই গাইলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রস্তুতি ছাড়াই শান্তর চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আবার অবাস্তব মনে করেন না তিনি। দলের সিনিয়র জুনিয়র তত্ত্বে বিশ্বাসী নন সালাউদ্দিন। বললেন, ম্যাচ ফি সবার সমান, তাই দায়িত্বটাও সমান। হেড কোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদানুবাদের বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন। রাওয়ালপিন্ডির থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে, যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায়, তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ। বললেন, যত দোষ সব বিপিএল এর। হয়তো আমরা প্রিপারেশন নেই, পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশন নিতে হবে। যদি বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে, যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা যদি আরো বেটার করতে পারি। হেড কোচ ফিল সিমন্স বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা। একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেওয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন। কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে। বিষয়টা লেজে গোবরে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে। আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে, এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলোর সমন্বয় হলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি। জানা গেছে ড্রেসিং রুমে এ নিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ। তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব। তার কথা, টাকা তো সবাই সমান পায়, তাহলে কেন হবে ভেদাভেদ? গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। 11 জন খেলে সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম। শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিকে হয়তো ছিড়বে না এই যাত্রা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, সংসদ ভবনের এলডি হলে নেতারা। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন, দলের কাছে প্রত্যাশা তুলে ধরবেন তৃণমূলের নেতারা। নতুন ছাত্র সংগঠনের কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসন্তোষ, সমস্যা সমাধানে দিনব্যাপী বিক্ষোভের ঘোষণা।
দাবি না মানলে কাল ঢাকা ব্লকের কর্মসূচি। এবং রাতের ঢাকায় যৌথ বাহিনীর টহল, মোড়ে মোড়ে তল্লাশি। নগরবাসীর সহযোগিতা চাইলেন ডিএমপির ডিবি প্রধান। আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।